না তোমাদের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। 65 জন। ওকে, আজকে আমরা মোটামুটি লাস্ট ক্লাসের দিকেই। আমরা আজকে গত ইনভেন্টরি মডেলে গত ক্লাসে আমরা পড়েছিলাম সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল শুরু করেছিলাম। সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলে কিভাবে মিনিমাম কস্ট বের করে এবং মিনিমাম কস্টের এই ইকুয়েশনগুলো আমরা দেখেছিলাম। আজকে হচ্ছে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল উইথ প্রাইস ব্রেক। সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল উইথ প্রাইস ব্রেক। এখন এখানে যে জিনিসটা হচ্ছে একটু দেখানো দরকার যে প্রাইস ব্রেক বলতে কি বোঝায়। সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল উইথ প্রাইস ব্রেক, এখানে একটা এই টার্মটা নতুন আসছে, প্রাইস ব্রেক। প্রাইস ব্রেকের এখানে আমরা ডেফিনিশনটা দিয়েছিলাম যে যদি কোনো একটা কেনাকাটার মধ্যে আমরা কেনাকাটার যেমন when the unit price of the item decreases with the increase of ordered quantity, আমরা কোয়ান্টিটি যদি বাড়াই তাহলে দেখা যাবে ইউনিট প্রাইসটা কমে যাচ্ছে। এটা আসলে বাংলায় যদি বলি একেবারে খুচরা মূল্য পাইকারি মূল্য অবস্থান হয়, তখন এই ঘটনাটাকে বলা হয় প্রাইস ব্রেক। আমরা খুচরা মূল্য কাকে বলি? খুচরা মূল্য বলি যে আমি যদি কম পরিমাণ নেই তখন সেটাকে বলছি আমরা খুচরা। আমরা একটা বান্ডেল বা বেশি করে নেই সেটাকে বলছি আমরা পাইকারি। এখন এই জিনিসটা কিভাবে কাজ করে সেই জিনিসটা এখানে একটু আমরা উদাহরণ দিই। C1 হচ্ছে কস্ট পার ইউনিট, সি হচ্ছে কস্ট পার ইউনিট। এখন আমরা যদি এটা আমি একটা চালের ক্ষেত্রে উদাহরণ দিই, আমরা যদি চাল কিনতে যাই 60 টাকা পার কেজি লাগবে যদি 1 থেকে 5 কেজি পরিমাণ নেই। কিন্তু আমরা যদি 1 মনের একটা বস্তা নেই, যে 1 বস্তা চাল নিচ্ছি, তখন দেখা যাবে সেটার দাম কমে যাবে এবং সেটার তখন প্রাইসটা হয়ে যাবে, দেখা যাবে 50 টাকা পার কেজি পড়বে। 40 কেজি নিলে 50 টাকা পার কেজিতে কেনা যাবে। এই জিনিস, এই ঘটনা তোমরা সবাই এটা দেখেছো যে বেশি পরিমাণ নিলে ডেফিনেটলি তার পার ইউনিট খরচ কমে যায়। এই ঘটনাকেই বলা হয় প্রাইস ব্রেক, অথবা এটা আরেকটা টার্ম আছে, এটা আরেকটা টার্ম হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট, কোয়ান্টিটি ডিসকাউন্ট অথবা প্রাইস ব্রেক, এই ঘটনাটাকে বলা হয়। তাহলে এইটাকে কেন আমরা এখানে হিসাবে নিচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন পারচেজিং কস্টটা সাধারণত আমরা এর আগে সিঙ্গেল স্ট্যাটিক মডেলে আমরা পারচেজিং প্রাইসটা বাদ দিয়েছিলাম। কেন? যে একটাই আইটেম এবং এটার কোনো দাম কম বেশি নাই, একটা নিলেও যত, বেশি সংখ্যা নিলেও তাই। তখন আমরা এটা সাধারণত ইনভেন্টরির কস্টের উপরে এফেক্ট ফেলে না, কারণ হচ্ছে ইনভেন্টরি হচ্ছে টোটাল স্টকে আমরা কতটুকু খরচ হবে সেটার বিষয়। যেহেতু সংখ্যা বাড়ালে তার খরচ বাড়তেছে, সেজন্য শুধুমাত্র সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলে পারচেজিং প্রাইসটা আমরা কোনো এফেক্ট ফেলে না। কিন্তু এখানে একটা এফেক্ট ফেলবে কেন? যেখানে কোয়ান্টিটির সাথে সাথে এটার পারচেজিং কস্টটাও জড়িত। বেশি পরিমাণ কিনলে কস্টটা কমে যাবে, সুতরাং এটাকেও আমরা এই হিসাবে ধরতে হয়। তো এখানে আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম যে চালের দাম C1 হতে পারে, C1 হবে 60 টাকা পার কিলো যখন আমরা এটা খুচরা বলতে 1 থেকে 5 কেজি পর্যন্ত নিচ্ছি। আবার চালের দাম এটা যদি আমি 40 কেজি নেই তখন সেটা হবে C2 এবং C1 ইজ গ্রেটার দেন C2, মানে খুচরা দামটা অবশ্যই পাইকারি দামের চেয়ে বেশি হয়। এইটাই হচ্ছে কোয়ান্টিটি অফ অর্ডার পার ইউনিট বাই, সেটা যদি সেই ঘটনাটাকে বলছি আমরা প্রাইস ব্রেক ঘটনা। এখন প্রাইস ব্রেক হলে আমাদের ইনভেন্টরি সাইজ বা ইনভেন্টরি আমরা কতটুকু অর্ডার করব, কতদিন পরে পরে অর্ডার করব, সেই জিনিসটা আমাদের জানা দরকার। ওকে, এখন এখানে আমাদের
এই সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলে দুইটা আমরা অ্যাজাম্পশন আমরা কনসিডার করি। অ্যাজাম্পশন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিপ্লেনিশমেন্ট এবং দেয়ার ইজ নো শর্টেজ কস্ট। এটা সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলেও ছিল, এখানেও আছে যে ইনস্ট্যান্টেনিয়াস রিপ্লেসমেন্ট বলতে আমরা যখনই শেষ হবে জিনিসটা তখনই আমরা পেয়ে যাব এবং কোনো শর্টেজ কস্ট নেই। এখন আমরা এটার মডেলটা বা ইকুয়েশনটা দেখতে গেলে কতগুলো জিনিস ধরে নিতে হবে। যেমন হচ্ছে লেট কস্ট পার ইউনিট C1 ফর y ইজ লেস দেন q। এখানে কাটাকাটি হয়েছে, ফর এটা হবে y is less than q আর cost per unit C2 for y is greater or equal to q। এখন q টা কি জিনিস আর y টা কি জিনিস সেটা একটু ডিফাইন করেছি। here q is the quantity above which a price break is granted, বা একটা প্রাইস ব্রেক অফার করা হয় যে সংখ্যা, এটা একটা পরিমাণের উপরে আমরা পাইকারি বা খুচরা সাধারণত অফার করে যে কোনো একটা কোম্পানি বা যে কোনো যারা সাপ্লায়ার্স তারা, যে তুমি যদি আমার কাছে একটা মোবাইল কিনো তাহলে আমার কাছ থেকে খুচরা দামে নিতে হবে, তুমি যদি আমার কাছে 1 ডজন মোবাইল নিয়ে যাও, তুমি ব্যবসা করতে নিচ্ছ বা যে কোনো কাজে, তাহলে তুমি পাইকারি মূল্যে পাবে। একইভাবে তুমি 1 কেজি 5 কেজি চাল কিনো খুচরা কিনতে হবে, তুমি যদি 1 বস্তা চাল কিনো তাহলে এক দাম নিতে হবে। আবার তুমি 1 বস্তা নিচ্ছ সেটার জন্য এক প্রাইস, তুমি যদি 10 বস্তা নাও সেটার জন্য আবার আরেক প্রাইস। সুতরাং এই কোয়ান্টিটির সাথে সাথে এই পরিমাণ, এই ইউনিট প্রাইসটা কম বেশি হচ্ছে। তো C1টা বলছি আমরা যদি খুচরা মূল্য বা যেটা একটু বেশি, আর C2টা হচ্ছে পাইকারি মূল্য যেটা একটু। এখন পাইকারি বা খুচরা এটা যে কোনো একজন অফার করবে তার একটা সংখ্যার উপর, যে পরিমাণের উপর, যে এতগুলো বা এত সংখ্যক বা এতটুকু তোমার নিতে হবে, এই যে পরিমাণটা ঘোষণা করে থাকে কোন একটা কোম্পানি সেটাকেই বলছি আমরা কিউ। কিউ ইজ দ্য কোয়ান্টিটি অ্যাবাভ হুইচ এ প্রাইস ব্রেক ইজ গ্রান্টেড। যে 1 ডজন নিবা তাহলে কিউ ইকুয়াল টু হবে 12, যে 12টা বা 12টার বেশি নিলে তুমি এই পাইকারি মূল্য পাবা। আর ওয়াই হচ্ছে ইনভেন্টরি সাইজ, যে আমরা যেটা অর্ডার করব সেই জিনিসটা। এখন আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে টোটাল কস্ট কিভাবে নির্ণয় করতে হয় ইনভেন্টরির ক্ষেত্রে, কি কি কস্ট জড়িত আছে। চারটা কস্ট আইটেম ছিল, পারচেজিং প্রাইস, তারপর হচ্ছে সেটআপ কস্ট, হোল্ডিং কস্ট, আর একটা হচ্ছে শর্টেজ কস্ট। শর্টেজ কস্ট যেহেতু সরাসরি এফেক্ট ফেলে না, আর এখানে শর্টেজ কস্ট নেই সরাসরি, তাহলে আমরা এখানে বের করেছি টোটাল কস্ট পার ইউনিট টাইম ফর ওয়াই ইজ লেস দেন কিউ। মানে C1 এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, TCU অফ C1, তখন এটা C1 হবে টোটাল কস্ট পার ইউনিট অফ C1 ইকুয়াল টু বিটা C1। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে পারচেজিং কস্ট প্লাস দ্বিতীয়টা হচ্ছে সেটআপ কস্ট, আর প্লাস হচ্ছে লাস্টেরটা হচ্ছে হোল্ডিং কস্ট। পারচেজিং কস্ট হবে কি বিটা C1, যে আমার কতগুলো ডিমান্ড আর কতগুলো পরিমাণ, এই দুটাকে মাল্টিপ্লাই করলেই টোটাল পারচেজিং কস্টটা পেয়ে যাব। একইভাবে সেটআপ কস্ট হচ্ছে সরি সো আমরা এটা যেটা বলছিলাম যে প্রথম অংশটুকু বিটা C1টা হচ্ছে পারচেজিং কস্ট মানে হচ্ছে আমার পারচেজ করতে কত টাকা বা কত খরচ হচ্ছে, যেহেতু পরিমাণটা হচ্ছে বিটা বা ডিমান্ড ইনটু তার সংখ্যা,
সংখ্যাটা এবং C1 হচ্ছে তার প্রতিটার মূল্য, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমার টোটাল পারচেজিং কস্টটা পেয়ে যাচ্ছি। সেটআপ কস্ট এবং হোল্ডিং কস্ট আমরা আগেই বের করেছিলাম, এটা জাস্ট এখানে দেয়া আছে। আর একইভাবে টোটাল কস্ট পার ইউনিট টাইম কেন বলছি, যে এক সাইকেলের জন্য একবার আনলাম, এই লটটা শেষ হতে হতে কতদিন লাগবে সেইটুকু, সেটা হচ্ছে বিটা C2, C1 এর জায়গায় জাস্ট C2, বাকি সবগুলো ঠিকই আছে। এটা হচ্ছে ইউনিট কস্ট ফর C1 অ্যান্ড ইউনিট কস্ট ফর C2, এটা ধরে নিলাম আমরা। ওকে, নেক্সট একটা জায়গায় যাওয়ার আগে আমরা আরেকটা, তোমরা যদি কেউ না বুঝো দয়া করে কোশ্চেন করো। তোমরা যদি বেশি সাইলেন্ট থাকো, আমার মনে হচ্ছে তোমরা সবাই ঘুমিয়ে যাচ্ছ অথবা আমি ঘুমিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের যদি কারো কোয়ারি থাকে বা যেটা বুঝো নাই সেটা একটু আমাকে জিজ্ঞেস করো। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা একটা ড্র করেছিলাম, টোটাল কস্টের আমরা ইকুয়েশনটা ড্র করেছিলাম এরকম করে, যে এই বরাবর যদি হয় ওয়াই বা ইনভেন্টরি, ওয়াই হচ্ছে ইনভেন্টরি লেভেল বা ইনভেন্টরি পরিমাণ, এদিকে কতগুলো আমরা অর্ডার করব, আর এদিকে ছিল টোটাল কস্ট পার ইয়ার অথবা টোটাল কস্ট পার ইনভেন্টরি, এদিকে ছিল TCU এই বরাবর। তাহলে এটার গ্রাফটা মনে আছে, এই চারটা ইফেক্ট ফেলে আমাদের গ্রাফটা কিরকম করেছিল, গ্রাফটা ছিল অনেকটা এই বরাবর, এরকম একটা ইউ শেপে গ্রাফটা হয়েছিল। এখন যদি আমরা বুঝতে পারছি যে C1 ইজ গ্রেটার দেন C2, মানে হচ্ছে খুচরা মূল্যটা পাইকারি মূল্যের চেয়ে বেশি ডেফিনেটলি। তাহলে যেহেতু আমরা একটু আগে দেখলাম টোটাল কস্টের ইকুয়েশনটা, তাহলে অবশ্যই TCU ফর C1 ইজ গ্রেটার দেন TCU ফর C2। হোল্ডিং কস্ট এবং সেটআপ কস্ট একেবারে সমান আছে, শুধুমাত্র পারচেজিং কস্টটা কম বেশি হচ্ছে, যেহেতু ইউনিট প্রাইস কম বেশি হচ্ছে। তো পারচেজিং কস্টটা C1 এর জন্য বেশি আর C2 এর জন্য কম, সুতরাং টোটাল কস্টটা অবশ্যই C1 এর জন্য বেশি হবে এবং C2 এর জন্য কম হবে। এখন আমাদের যদি টোটাল কস্টের ইকুয়েশনটা থাকে, এখন যেটা আমরা ড্র করলাম, এটা যদি ওকে, এটা যদি হয় তাহলে আরেকটা হচ্ছে সেম স্লোপ, সবকিছু সেম থাকবে, খালি একটা উপর একটা নিচে হবে। এখন কেউ কি বলতে পারবা কোনটা C1 এর জন্য এবং কোনটা C2 এর জন্য? স্যার উপরেরটা সি। হ্যাঁ, ডেফিনেটলি উপরেরটা হচ্ছে C1 এর জন্য। কি কারণে? কারণ হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু ইউনিট প্রাইস TCU-টা বেশি, এদিকে হচ্ছে TCU বেশি, যেটা সেটা হচ্ছে ফর, এটা হচ্ছে TCU ফর C1 আর এটা হচ্ছে TCU ফর C2। এখন দুটার ক্ষেত্রে একটা জিনিস একটু লক্ষণীয়, যে দুটার মিনিমাম কস্ট একই লেভেলে হবে, যেহেতু স্লোপ সবকিছু একই, সুতরাং এই সংখ্যাটা, যেহেতু এদিকে ওয়াই এক্সিস হচ্ছে নাম্বার বা সংখ্যা, যে ওয়াই এর নাম্বার অর কোয়ান্টিটি ওয়াই এক্স এক্সিসে, সুতরাং এই মিনিমাম কস্ট হবে দুইটার জন্য একই লেভেলে, একই
পরিমাণ সংখ্যা। আরেকটা জিনিস আমাদের এখানে দরকার, এটা হচ্ছে যে এইটা যদি এক সংখ্যা হয়, সাপোজ এই আমাদের এটা হচ্ছে ওয়াই এম সমান, মনে আছে কিনা ওয়াই এম সমান কি? ওয়াই এম ছিল মিনিমাম কস্ট ইনভেন্টরি লেভেল। মিনিমাম কস্ট ইনভেন্টরি লেভেল। তাহলে C1 এর জন্য ওয়াইএম যে খরচে আমি ওয়াইএম পাবো, আমি যদি C2 থেকে একই খরচে কিনতে চাই, মানে C2 প্রাইসে আমি পেয়ে যাচ্ছি, তখন একই খরচে আমি তখন এই পরিমাণ জন কিনতে পারবো। এটাকে বলছি আমরা Q1। Q1টা কি জিনিস? Q1টা হচ্ছে Q1 is the quantity অথবা achieved for the same price অথবা same cost of TCU of C1। দেখো এটা কি রকম হচ্ছে, যেহেতু এই এক ওয়াই অ্যাক্সিসে টিসিইউ আছে, আমরা টিসিইউটাকে যদি আমরা দেখি যে এখানে কস্ট এই লাইনে আমাদের একটু দেখি, এই লাইন বরাবর সব জায়গায় কস্ট সমান ডেফিনেটলি এই লাইন, কিন্তু আমাদের কোয়ান্টিটি যেহেতু অ্যাক্সিস আছে, তার মানে কোয়ান্টিটি বাড়তেছে কিন্তু খরচ একই থাকবে। এটা এই জায়গায় টাচ করেছে, আবার C2-র জন্য এই জায়গায় টাচ করেছে। সুতরাং এখানে কোয়ান্টিটি অথবা প্রাইস একই। তার মানে কেউ যদি প্রথম TCU C1 থেকে ওয়াইএম পরিমাণ কিনে, সে একই খরচে C2 প্রাইসে Q1 পরিমাণ কিনতে পারবে। কেউ যদি না বোঝো আরেক একটু বলো। স্যার আরেকবার। আচ্ছা, ওয়াইএম এবং Q1 দুইটাই কিন্তু একটা সংখ্যা। এখন আমরা যদি দেখি যে ওয়াইএম এবং Q1 কোন জায়গায়, দুইটা হচ্ছে দুই কার্ভের জন্য। ওয়াইএমটা যদিও নির্দিষ্ট করা দুই কার্ভের জন্য একই হবে, এই বরাবর হচ্ছে সংখ্যাগুলো। তাহলে Q1টাও একটা সংখ্যা, Q1টা যদি আমি কিনতে চাই, তাহলে প্রথম কার্ভ থেকে কিনলে টাকা বেশি দিতে হবে, ঠিক তো? প্রথম কার্ভ থেকে কিনলে আমার টাকা দিতে হবে এই পরিমাণ, আর দ্বিতীয় কার্ভ থেকে কিনতে গেলে এই পরিমাণ। আবার এই পরিমাণ এবং ওয়াইএম যদি প্রথমটাতে কিনতে চাই, তাহলে একই লাইনে আছে। তার মানে এটার ইউনিট কস্ট একই, সংখ্যা ডিফারেন্ট হবে, খরচ একই হবে, কিন্তু আমাদের খরচটা একই হবে, কিন্তু কার্ভ দুইটা ডিফারেন্ট। একটা হচ্ছে খুচরা মূল্যে, আর একটা হচ্ছে পাইকারি মূল্যে। খুচরা মূল্যে আমি যতটুকু কিনতে পারবো, পাইকারি মূল্যে C2 থেকে কিনলে সংখ্যাটা বেড়ে যাবে। জাস্ট এইটুকু দেখো। এখন এইটাকে আমরা সাধারণত এই কার্ভের এই নেচারটাকে আমরা তিনটা জোনে ভাগ করতে পারি।
কার্ভে এটুকুকে আমরা তিনটা জোনে ভাগ করতে পারি। সরি, ওকে, একটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে জোন 1 এই পর্যন্ত, আর পরের অংশটুকু এখান থেকে এটুকু হচ্ছে জোন 2, আর তারপরের অংশটুকু হচ্ছে জোন 3। দেখো এটা পুরোটাই নির্ভর করতেছে সংখ্যার উপরে। আমাদের এখানে কিউ কিন্তু বলা নেই যে কিউ কোথায় হবে। কিউ হতে পারে জোন 1-এ, কিউ হতে পারে জোন 2-তে, অথবা কিউ হতে পারে জোন 3-তে। কিউটা কোনটা, কোথায় ঘোষণা করবে ওই কোম্পানি, তো কোম্পানি যেটা ঘোষণা করবে সেই অনুসারে আমাদের কিনতে হবে। ওকে, এই সংখ্যাটা আমরা ইনভেন্টরি মডেলে আমরা সংখ্যাটা বের করি, সেটা নির্ভর করবে যে কতটুকু কিউটা ওই কোম্পানি কত অফার করছে, কত সংখ্যায় অফার করছে। কিউটার অবস্থান এই তিনটা জোনের বাইরে যেতে পারবে না। কিউ হতে পারে ওয়াইএম এর থেকে কম, এটা একটা, অথবা কিউ হতে পারে ওয়াইএম থেকে কিউ ওয়ান এর মাঝখানে, অথবা হতে পারে কিউ ওয়ান এর বাইরে। এভাবে তিনটা জোন আমরা সিলেক্ট করলাম। ওকে, আমরা এটা এটা আগে বলেছিলাম। স্যার বলো। স্যার আগের কার্ভটা একটু, আগের পেজ কার্ভটা ওকে স্যার। এটা এখানে যে পি লাইনটা আছে স্যার, এখানে সি টুল কার্ভটার এখানে, তাহলে যদি আমরা টি সি ইউ লাইন বরাবর যাই তাহলে তো স্যার একটা কার্ভের মধ্যে দুইটা পয়েন্টে ম্যাক্সিমাম কস্ট পাচ্ছি স্যার। যদি ওয়াইএম থেকে আমি কম নেই তাহলেও স্যার মানে অতিরিক্ত প্রাইসে কিনতে হবে, ওয়াইএম থেকে যদি বেশি পরিমাণে নেই তাহলেও তো স্যার আমাদের টোটাল কস্টটা বেড়ে যাচ্ছে স্যার। এটার কারণটা কি? এইটাই এখন আমরা করব। এখন আমরা যে কতগুলো কিনবো সেটা এখন নির্ণয় করব। এখন কিউটা আমরা বের করব। ওকে, সাপোজ এটাকে যদি আমরা একটু সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন যেমন হচ্ছে এইখানে হচ্ছে মূল বিন্দুতে তো 0 0, ঠিক তো? জি স্যার। আর সাপোজ ওয়াইএম ইকুয়াল টু 100, Q1 ইকুয়াল টু সাপোজ Q1 ইকুয়াল টু 150, ঠিক আছে? আমি এটা ধরে নিলাম, সাপোজ আর কি। তো এখন একটা কোম্পানি তোমার কাছে ঘোষণা করলো, তার মানে ওয়াইএমটা এবং Q1টা আমাদের জানতে হবে। এখন ঘোষণা করলো যে তুমি যদি আমার কাছে 100 মানে 90টা নাও তাহলে তোমাকে আমি পাইকারি মূল্য দেব। তখন কোন জোনে পড়ে, কোন স্যার জোনটাতে পড়তেছে জোন অফারটা? 1 এ স্যার। জোন 1-এ। ফাইন। কোম্পানি বললো যে তুমি যদি আমার কাছ থেকে 120টা নাও বা 140টা নাও তাহলে আমি তোমাকে পাইকারি মূল্য দেব। তখন জোন 2 তে স্যার। জোন 2-তে। আর সে যদি বলে না আমার কাছ থেকে তুমি যদি আমার কাছ থেকে 180টা নাও বা 200টা নাও তাহলে আমি তোমার কাছে আমি পাইকারি মূল্যে দেব, তখন সেটা জোন 3 স্যার। জোন 3 3-তে। ওকে, এটুকু খালি করেছে। তার মানে হচ্ছে সংখ্যাটার উপর ভিত্তি করে তখন আমি ডিসিশন নিব যে আমি আসলে কয়টা কিনবো। আমি ডিসিশন নিব এই কার্ভের সাহায্যে যে আমার এটা কোনটা নেওয়া ঠিক হবে। ওকে, তো আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। জোন 1, জোন 2 এবং জোন 3 বলেছিলাম। জোন 1টা দেখিয়েছিলাম। জোন 1টা হচ্ছে 0 লেস ইকুয়াল টু কিউ, তার মানে হচ্ছে কিউটা হচ্ছে সে ঘোষণা করবে, কিউটা হবে ওয়াইএম এর থেকে কম বা বেশি এবং 0 এবং ওয়াইএম এর মাঝামাঝি। এটা হচ্ছে জোন 1। জোন 2 তা বলেছি
ওয়াইএম থেকে বড় আর কিউ ওয়ান থেকে ছোট, আর জোন 3টা বলেছি কিউ হবে কিউ ওয়ান এর থেকে সমান বা বেশি। ওকে, এটা জোন 1, জোন 2, জোন 3 কি হতে পারে? কিউটা হচ্ছে সে ঘোষণা করবে ওয়াইএম এবং কিউ ওয়ান এর মাঝামাঝি এরকম করে 3টা ভাগে ভাগ করতে পারি। ওকে, এখন সাপোজ জোন 1-এ পড়লো একটা প্রোডাক্ট, সে ঘোষণা করলো যে আমি জোন 1-এ, এটা তোমাদেরকে ওকে, আমরা কার্ভটা একটু ড্র করে তারপর ডিসিশন নেই। কি হলো? কার্ভটা ড্র করছে দেখো, আমাদের ছিল ওকে, এটা হচ্ছে TCU1, এটা TCU2, এদিকে হচ্ছে TCU আর এদিকে হচ্ছে Y। ওকে, আমাদের এই YM-টা আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে YM। ওকে, এখন সংখ্যা বলল যে আমার জোন 1-এ যদি হয়, জোন 1-এর হলে কি ঘটনা ঘটবে সেটা একটু দেখো। জোন 1-এ বলছে যে যদি Q1 জোন 1-এ হয় তখন কি হবে, এটার জন্য আমরা আবার সংখ্যাটা ধরে নিলাম। OM যদি এগুলো হচ্ছে Q1, তাহলে আমরা ধরে নিলাম যে OM সমান 1 সমান 150, যেটা বলেছিলাম আর কি। সাপোজ কোম্পানি ঘোষণা করলো যে Q ইকুয়াল টু 72, তুমি যদি 6 ডজন আমার কাছ থেকে নাও বা 72টা নাও, তাহলে আমরা তোমাকে পাইকারি দিব। এখন আমরা কি ডিসিশন নিব সেটার বিষয়। ওকে, সো যদি আমরা সংখ্যা কম হয়, সংখ্যা কম মানে হচ্ছে আমি এখানে হচ্ছে সাপোজ এটা হচ্ছে 50, এটা 25, এটা হচ্ছে 75, এখানে হচ্ছে 100, তাহলে আমার বললো যে যদি আমি কম নেই তাহলে ডেফিনেটলি আমার খুচরা কিনতে হবে। তাহলে খুচরা কিনলে আমি এই বরাবর উপরের লাইনে আমার নিচে নামতে হবে, নিচে নামতে এক সময় দেখা গেল যে আমি যখন 72 হয়ে গেল, 72টার বেশি কিনবো, তখন আমার কি হবে, জাম্প করে আমি খুচরা অফারটা পেয়ে গেলাম, তার মানে আমার খরচটা কমে গেল। খরচ কমে গেল, তারপরেও যদি আমি আরো বাড়াইতে থাকি তাহলে কি হবে, খরচ কমবে না বাড়বে? কমার কথা স্যার। হ্যাঁ, যেহেতু আমি এটা হচ্ছে আরো কিন্তু কমতেছে, এখন ওয়াইএম পর্যন্ত যায় নাই, এই যে ওয়াইএম পর্যন্ত আমি গেলাম, এরপরে যদি কিনি তাহলে কি হবে, বাড়বে, ওয়াইএম এর পরে গেলে বাড়তে থাকবে। বেড়ে যাচ্ছে। কার্ভ যদি যেহেতু উপরের দিকে যাচ্ছে, সুতরাং আমার আর কেনাটা বুদ্ধিমানের কাজ হবে না। সুতরাং কোনো একটা অফার যদি জোন 1-এ হয়, তখন আমাদের অর্ডার কোয়ান্টিটি কি হবে, ওয়াই স্টার হয়ে যাবে ইকুয়াল টু ওয়াই এম, ওয়াই স্টার ইকুয়াল টু ওয়াই এম। তার মানে আমাদের কিনতে হবে ওয়াই এম পরিমাণ। ওয়াই এম এর যদি বেশি যায় তাহলে আমার খরচ বেড়ে যাবে, ওয়াই এম এর থেকে কম হলেও আমার খরচটা বেশি হবে। কিন্তু যদি এটা আবার প্রাইস ব্রেকেরও কম হয়ে যায় তখন খরচটা আরো অনেক বেশি হয়ে যাবে, কারণ তখন আমি পাইকারির মানে 72টার কম কিনলে তো আমার ডেফিনেটলি আমার ওই C1 কার্ভ থেকে এটা খরচ নির্ণয় করবে। যখনই আমার 72-এর বেশি আমি নিচ্ছি তখন আমি পাইকারি অফার তো পেয়েছি, তারপরেও যদি আমি সংখ্যা বাড়াই তখন আমার খরচটা
কমতে থাকবে। ওকে, এই হচ্ছে জোন 1 এর ঘটনা। এখন যদি জোন 2 তে হয়, জোন 2 তে সাপোজ ঘোষণা করলো যে কিউ ইকুয়াল টু 120টা তুমি নিবা, কিউ সমান 120, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আমরা আবার একটু ড্র করি। ওকে, এখন বলেছে যে তুমি অফার করেছে কিউ ইকুয়াল টু 120, যে তুমি যদি 120টা নাও তাহলে আমি পাইকারি মূল্যে আমরা তোমাকে দিব। তাহলে আমরা দেখি যে 120টা, সাপোজ এইখানে হচ্ছে 120, এই বরাবর হচ্ছে 120টা সংখ্যাটা। তাহলে কি হচ্ছে, আমি প্রথমে যাচ্ছি 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 যাচ্ছি, যখনই আমি এই ওয়াইএম পর্যন্ত চলে আসছি তখন কিন্তু খরচ কমেছে, এরপরে আবার আস্তে আস্তে খরচটা বাড়তে থাকবে। কিন্তু যখনই আমরা 120-এ গিয়ে পৌঁছালাম, জাম্প করে এটা খরচটা নিচে চলে আসবে। এরপরে যদি কিনি তখন কি হবে, এরপরে কিনলেও খরচ বাড়বে, আর এর থেকে কম কিনলেও কিন্তু খরচ আমার বাড়বে, কারণ হচ্ছে আমার তখন C1-এ যেতে হবে। সুতরাং যদি ফর জোন 2 ওয়াই স্টার ইকুয়াল টু কি হবে, ওয়াই স্টার ইকুয়াল টু কিউ, যদি জোন 2 তে পড়ে তাহলে ডেফিনেটলি আমার ওয়াই স্টার পরিমাণ, ওয়াই স্টার মানে হচ্ছে আমার ইনভেন্টরি সাইজ হবে কিউ, যেই প্রাইসের অফার দিবে সেই প্রাইসে যতটুকু সংখ্যক অফার দিবে শুধুমাত্র সেই সংখ্যাটাই কিনতে হবে। তার চাইতে বাড়লেও আমার খরচ বেশি হবে, তার চাইতে কমালেও আমার খরচ বেশি হবে। ওকে, এটা গেল জোন 2 তে। এখন জোন 3 তে গেলে কি হবে? সাপোজ সে ঘোষণা করলো তুমি আমার কাছ থেকে 150টা নিলে কিউ ইকুয়াল টু 150, যে 150টা নিলে আমি তোমাকে প্রাইস ব্রেক অফার দেব। তখন কি ঘটনা, আমরা এইটাতেই দেখাই। আমরা কিনতেছি ওয়াইএম পর্যন্ত আসার, ওয়াইএম মানে 100 এখানে ধরে নিয়েছি আমরা, তো 100 আসার পরে আমি কিন্তু প্রাইস ব্রেকের অফার পাই নাই। আস্তে 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 যতই আমরা কিউ1 মানে হচ্ছে এই পরিমাণ, তাই না, কিউ1 মানে হচ্ছে এই পরিমাণ, তার আমরা যখন এই পরিমাণ কিনবো হচ্ছে নিচে নামতেছে, নাইমা কোন পর্যন্ত আসতেছে, আসতেছে কিউ পরিমাণ, কিউ1 পরিমাণ, তারপরে যদি আমরা সংখ্যা বাড়াই আবার বাড়তে থাকবে। কিন্তু এটা আমার কোনো দরকার নেই, কি কারণে, এই খরচটা ওয়াইএম এর থেকে কম হবে না, ওয়াইএম এর সমান বা তার চাইতে বেশি। যেহেতু 150 বলেছি তার মানে হচ্ছে ওয়াইএম এর সমান। এটা যদি 150-এর চেয়ে বেশি হতো, 160-এ আমি অফার দিব, তখন কি হতো, এই উপরে যে আবার উপরে হতো, তার মানে ওয়াইএম এর থেকে খরচ বেশি। সুতরাং যখন জোন 2 তে হবে, আমরা ওয়াইএম এর চেয়ে খরচ যেহেতু বেশি, সুতরাং আমার এই অফার নেয়ার কোনো দরকার নাই, তখন ওয়াই স্টার হবে ওয়াই এম, আমার মিনিমাম কস্টের যে সাইজটা হবে সেটাই করলে হবে। C2 খরচে যদি যায় তারপরে ওইটার খরচটা কি হচ্ছে, ওই প্রথম কার্ভের থেকে বেশি হচ্ছে, ওয়াইএম এর থেকে বেশি হচ্ছে। সুতরাং আমার দরকার মিনিমাম কস্টে এটা, সেই জন্য আমরা তখন ওয়াইএমটা আর ওয়াইএম পরিমাণ কিনবো, তার অফার আর অ্যাকসেপ্ট করব না। তোমরা কি বুঝতে পারতেছো নাকি আমি একটু দ্রুত যাচ্ছি?
স্যার আমি আবার আবার বলছি, আমরা আসলে কোম্পানি কত ঘোষণা করেছে তার উপর ভিত্তি করে আমাদের এখানে আমরা ডিসিশন নিয়ে থাকি, তাই না? কোয়ান্টিটি কাছে কত ঘোষণা করছে এটা তার উপরে নির্ভরশীল, কিন্তু কতটুকু কিনবো সেটা হচ্ছে আমার উপরে নির্ভরশীল। সে তো একটা অফার দিয়ে রাখবে সবার জন্য, কিন্তু আমি কতটুকু কিনবো এটা আমি নির্ভর করব। আমি কিনবো, আমি ম্যানেজমেন্টের জানি, আমি ইনভেন্টরির যে টোটাল কস্টের কার্ভ জানি, সেটার উপর নির্ভর করব। টোটাল কস্টের কার্ভে ভাই আমরা C1 বেশ C2 এর কয়েকটা জন্য দুইটা সিস্টেম আছে। আলাদা কার্ভ পেয়েছি। যেহেতু C1 কস্টটা বেশি, সুতরাং C1 এরটা উপরে থাকবে, C2টা নিচে থাকবে। একটু এখন এখন আমরা পরেই দেখব দেখাই যে ভাই, ক্লাস শেষ হোক। তার ক্লাসটা ওয়াইএম শেষ হোক, পরিমাণ এরপরে কত দেখাই সেটা দেবো না। কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, কারণ হচ্ছে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলের ওয়াইএম আর এখানকার ওয়াইএম একই জিনিস। ওয়ার্ডে যায় সুতরাং রেফারেন্স। ওয়াইএম একটু পরে একটা অঙ্ক করছি আমরা, সেটা থেকে আমরা বের করব। সুতরাং ওয়াইএম আমরা কিন্তু বের করে ক্যালকুলেশন করে বের করব। ওয়াইএমটা পেয়ে গেলে তারপরে আমার দেখতে হবে যে সে যে ঘোষণা করছে এটা কোন জোনে পড়ে, কারণ কোন জোনে পড়লে কি হবে সেটা আমরা ডিসিশন জানি। জোন 1-এ পড়লে ওয়াইএম পরিমাণ হবে, জোন 2-তে পড়লে কিউ পরিমাণ হবে, জোন 3-তে হলে তখন ওয়াইএম পরিমাণ হবে। এটা কেন এই পরিমাণগুলো হচ্ছে সেটা আমরা এখানে দেখিয়েছি। জোন 1-এ পড়লে তখন কি হচ্ছে, তখন আমরা দেখতেছি যে এই যে বলেছিলাম যে 72 যদি কিনে তাহলে আমাদের পাইকারি মূল্য আমরা পেতে পারবো। তখন আমরা দেখেছি যে প্রথমে যতই আমরা সংখ্যা বাড়াচ্ছি, শুরু থেকে আমরা এই করে যে কম সংখ্যা হলে অবশ্যই আমার উপরের খুচরা মূল্যের কার্ভটা ফলো করতে হবে। তো আমরা আস্তে আস্তে সংখ্যা বাড়াচ্ছি, তার মানে হচ্ছে কস্ট, সংখ্যা বাড়ালে কস্ট আস্তে আস্তে কমতেছে। একটা সময় যে যখনই আমরা 72টা কিনে ফেলবো তখনই আমি কিন্তু অফারটা পেয়ে গেলাম। অফার পেয়ে যাওয়ার সাথে সাথে জাম্প করে ওটা আমি C2-তে একই কস্টে C2-তে চলে যাচ্ছি। C2 থেকে তারপরেও দেখা যাচ্ছে জোন 1-এ থাকলে আমার ওয়াইএম পর্যন্ত যাওয়ার জন্য আরো সুযোগ আছে। সুতরাং আমি যদি সংখ্যা আরো বাড়াই তাহলে আরো খরচ কমতেছে। আমার টার্গেট হচ্ছে ইনভেন্টরি কস্ট কমানো। সো জোন 1-এ থাকলে আমরা ওয়াইএম পরিমাণ যদি আমরা কিনি তখন ওয়াইএম থেকেই এটা হবে মিনিমাম কস্ট, মিনিমাম কস্টে সর্বোচ্চ পরিমাণ কেনা। ওকে, এই হচ্ছে জোন 1-এ। জোন 2-তে পড়লে তার মানে হচ্ছে এই রিজিয়নের মধ্যে পড়বে। এই রিজিয়নের মধ্যে পড়লে তখন কি হবে, তখন আমরা আগের মতোই আবার সংখ্যা বাড়ালাম, ওয়াইএমও ক্রস করেছি। যখনই উপরের দিকে ওয়াইএম ক্রস করে আবার উপর দিকে গেলাম তখন এই অফারটা পেলাম। অফার পাওয়ার সাথে সাথে জাম্প করে আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকের কার্ভে চলে আসবো। তখন আবার যদি সংখ্যা বাড়াই তাহলে আবার খরচ কিন্তু কমতেছে। আবার এইটার থেকে সংখ্যা যদি কমায় তাহলে আমি আর এই C2 কার্ভে থাকতে পারবো না, আমার C1 কার্ভে চলে যেতে হবে। সুতরাং এইখানে জোন 2-তে যে পরিমাণ অফার করা হবে সেই পরিমাণ কিনলেই হবে বুদ্ধিমানের কাজ। তার চাইতে কম কিনলে আমার C1 কার্ভে চলে যাব, তার মানে হচ্ছে খরচ বাড়বে। আর তার চাইতে বেশি কিনলেও C2 কার্ভে থাকতে পারবো, কিন্তু খরচ আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, তার মানে খরচ বেড়ে যাচ্ছে। সুতরাং জোন 2-তে থাকলে কিউ পরিমাণ কিনবো। এখন হচ্ছে লাস্ট ওয়ান, জোন 3-তে থাকলে কি হয়? জোন 3-তে থাকলে এটা আমরা দেখিয়েছি যে এই একটা কার্ভ আর এই একটা কার্ভ, দুইটা কার্ভ ওয়াইএম আমরা জানি। তো প্রথম কার্ভে যখন আমরা প্রথম কার্ভ বরাবর আমরা যেতে থাকলাম, তারপরে আমরা ওয়াইএম পর্যন্ত আসলাম, কিন্তু তখন আমি অফার পাইনি। আস্তে আস্তে এটা হচ্ছে Q1, আস্তে আস্তে যেতে 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 আমরা যখন Q1-এ গেলাম তখনও দেখা যাবে যে আমি অফার পাচ্ছি কিনা। অফার যদি এইখানে না পাই, এর চেয়ে সংখ্যা বেশি হয়, গিয়ে এই জায়গাতে সাপোজ আমি অফার পেলাম, অফার পাওয়ার পরে যখন আমি জাম্প করে পরেরটাতে যাব, পরের কার্ভে, কিন্তু পরের কার্ভের এই খরচটা ডেফিনেটলি ওয়াইএম এর থেকে বেশি, কারণ এই খরচটা হচ্ছে ওয়াইএম এর জন্য এই খরচটা এই পরিমাণ।
কিন্তু আমরা যদি অফার পাই সেটা আস্তে আস্তে উপরের দিকেই উঠে যাচ্ছে। সুতরাং এই অফারটা আর আমরা নিব না। যদি জোন 3 তে হয় তখন আমরা এই অফার নিব না। আমরা পাইকারি খুচরা মূল্যেই মিনিমাম কস্টের জন্য যে পরিমাণটা ওয়াইএমটা সেটাই আমরা নিব। এই হচ্ছে সিলেকশন। এটি আমরা আরেকটু এখানে আমরা করি। স্যার হ্যাঁ বলো। স্যার নরমালি হচ্ছে কোম্পানি থেকে কোনো কিছু যখন আমরা যত বেশি কিনবো নরমালি হচ্ছে প্রাইসটা হোলসেলের সাথে সাথে প্রাইসটা তত কমতে থাকে, কিন্তু এখানে বাড়তেছে। এটা কি স্যার আমরা নরমালি একটা হোল্ডিং যে ক্যাপাসিটি এটার উপর ডিপেন্ড করব, যে হোল্ডিং ক্যাপাসিটি আর হচ্ছে স্যার ম্যানেজমেন্ট কস্ট এটা ফিক্স না, রাখবো স্যার? শুধুমাত্র সাধারণত আমরা দেখেছি যে ইনভেন্টরি কস্টের 4টা আইটেমের মধ্যে হোল্ডিং কস্টটাই হচ্ছে একমাত্র সংখ্যার সাথে সাথে বাড়তে থাকে। বাকি 3টাই সংখ্যা বৃদ্ধি করলে বাকি 3টা কমতে থাকে। শুধুমাত্র হোল্ডিং কস্টের জন্যই এই কার্ভটা একসময় উপরের দিকে উঠতে থাকে। সো যখন আমরা সংখ্যা বেশি কিনবো তখন আমাদের হোল্ডিং কস্টটা বেশি পড়ে যাবে, এই জন্য এই কার্ভটা উপরে চলে যায়। ওকে, এখানে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটাই বলা আছে। দেখো, যদি আমরা জোন 1, জোন 2, জোন 3 এই তিনটার ক্ষেত্রে কিউটা হচ্ছে সে অফার প্রাইসটা সে বলে দিবে যে এত এত হলে এখানে কিউটা এবার কখন কোনটাতে পড়ে সেটা আমাদের জানতে হবে। জোন 1 এ পড়বে, আমি বলেছিলাম যে সাপোজ এটা হচ্ছে 72টা সে ঘোষণা করেছে, তখন এটা আমরা ওয়াইএম ছিল আমাদের 100, তাহলে এখানে আমরা এই যে কার্ভের মধ্যে দেখিয়েছি যে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে চলে যাচ্ছে, তখন কোন জোনে পড়ে তখন খরচ কমতেছে না বাড়তেছে সেটা করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবা, সবসময় একটা জিনিস একটু খেয়াল করবা যে আমরা অঙ্ক করার সময় এই কার্ভটা মাথার মধ্যে রাখবা। ওএম বের করার পরে আমরা যে যদি সংখ্যা ওএম পর্যন্ত, ওএম মানে হচ্ছে যদি আমরা অফার পর্যন্ত কিনতে গেলে আমরা কোন কার্ভে থাকবো, উপরের কার্ভে না নিচের কার্ভে। অফার পেয়ে গেলেই আমরা জাম্প করে নিচের কার্ভে চলে আসব। অফারটা যদি আমরা পেয়ে মানে আমি সংখ্যা কিনতেছি অফারটা পেয়ে গেলে তখন নিচের কার্ভে চলে যাবে। তো নিচের কার্ভে আর উপরে থাকার সময় তখন আমার মিনিমাম কস্টটা কত হচ্ছে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মিনিমাম কস্টটা আমাদের মেনটেন করে এটা আমরা তখন বের করব। ওকে, এখন এখানে একটা অঙ্ক আছে, আমরা অঙ্কটা একটু consider the inventory with the following এখানে আবার লিখি এখানে প্রাইস ব্রেক প্রবলেম আমরা beta equal to 5 ইউনিট পার ডে, প্রতিদিন 5টা করে লাগবে।
C1 হচ্ছে $2 পার ইউনিট, আর C2 হচ্ছে $1 পার ইউনিট। আর কিউ হচ্ছে 15 ইউনিটস, মানে কি 15টা কিনলে আমরা পাইকারি মূল্য পেয়ে যাব। ফাইন্ড optimum inventory level and total cost. And total cost সংখ্যা রেখাটা আমি তোমাকে ডিসপ্লে per বাড়ানো unit কেন 10. পড়াইছ না Total cost per unit 10. এই যে সংখ্যা রেখাটি কি দেখো পেজ ঠিক আছে সরি, আচ্ছা যেটা এই করতেছিলাম, এখানে আমরা বলছি যে স্মল কে হচ্ছে, কে কথা বলছো, আমি খুব ডিস্টার্ব ফিল করতেছি। Okay, consider the inventory model with the following information. বলা আছে k equal to 10, $10, হাউজিং হোল্ডিং কস্ট হচ্ছে $1, ইউনিট হচ্ছে বিটা হচ্ছে ডিমান্ড হচ্ছে 5 ইউনিট পার ডে, C1 C2 দাম মান দেয়া আছে, কিউ হচ্ছে 15 ইউনিট। এখানে আমি আসলে অঙ্কটা প্রবলেমটাকে একটা সুন্দর করে সাজানো যেত, আমি তাড়াতাড়ি করার জন্য জাস্ট এই মানগুলো দিয়ে দিলাম। কারণ একটা প্রবলেম দেখে আগে বুঝতে হবে যে এটা কি সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল নাকি সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল উইথ প্রাইস ব্রেক। যখনই দুইটা দামের অফার দেয়া থাকবে তখনই বুঝতে হবে এটা হচ্ছে প্রাইস ব্রেকের প্রবলেম। ওকে, সো এখানে আমাদের দেয়া আছে দুইটা দামের অফার বলতে C1 আর C2, মানে দুইটা দাম মানে খুচরা মূল্য আর পাইকারি মূল্য। যখন C1 C2 থাকবে তখন ডেফিনেটলি আমরা বুঝতে হবে এটা হচ্ছে প্রাইস ব্রেক। হ্যাঁ প্রাইস ব্রেকের ঘটনা। C1 C2 যখনই C1 C2 থাকবে তখন হচ্ছে প্রাইস ব্রেকের ঘটনা। আর কিউটা হচ্ছে এখানে বলা আছে যে 15টা ইউনিট কিনলে আমার এখানে দিতে হবে। এখানে আমাদের তাহলে কোন জিনিস দুইটা নাই? আমাদের হচ্ছে এখানে ওয়াইএমটা আমরা জানি না, 2 নাম্বার হচ্ছে কিউ1টাও আমরা জানি না, তাই না? জোন 1, জোন 2 এবং জোন 3 তে আমার বের করতে গেলে কোন জোনে আছে সেটা জানতে হলে অবশ্যই ওয়াইএম এবং কিউ1টা আমাদের জানতে হবে। অবশ্য যদি জোন 1 এ পড়ে তাহলে আমাদের কিউ1 জানার দরকার নাই। তো সবার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার, সবার আগে আমাদের বের করতে হবে ওয়াইএম সমান কত। আমাদের কি কি দেয়া আছে এগুলো লেখার পরে ওয়াইএম কত সেই জিনিসটা আমরা বের করব। আমরা জানি আমরা সিঙ্গেল আইটেম মডেল থেকে পেয়ে যাব আমরা ওয়াইএম ইকুয়াল টু রুট ওভার 2s k বিটা বাই h, এই সূত্র দিয়েছিলাম এবং এখানে আমরা পাচ্ছি ওয়াইএম ইকুয়াল টু 10 ইউনিট। ওয়াইএম এর মান বসালে আমরা ই করতেছি। আচ্ছা, ওয়াইএম আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা একটা ডিসিশন বের করতে পারবো। কিউ হচ্ছে 15টা আর ওয়াইএম হচ্ছে 10টা, তাহলে এটা কোন জোনে পড়তে পারে?
3 তে কিনা আমরা তো জানি না, স্যার 2 এবং 3 এর মাঝে সেটাও জানি না। একটা ডিসিশন নিতে পারবো, যেহেতু ওয়াইএম এর থেকে বেশি, তার মানে এটা আমরা তাহলে এখানে একটু লিখে দেই, since ym is less than q, so if না দে, so q1 এটাকে আমরা লিখতে পারি total cost per unit for ym equal to total cost per unit for q1। তার মানে হচ্ছে যে এই জিনিসটা আমরা আগে বলেছিলাম যে এই গ্রাফটা দেখো, এইখানকার খরচ আর এইখানকার খরচ তো সমানই, ঠিক কিনা? জি স্যার। দুইটা কিন্তু দুই কার্ভ থেকে, একটা হচ্ছে C1 এর জন্য ym নিলাম আর C2 এর জন্য Q1 নিলাম, দুইটা কিন্তু একই সমান খরচ, যেহেতু একই লাইনে আছে। এই জিনিসটা বুঝতে পারতেছ কিনা? একটা হচ্ছে 1 দিয়েছি, এই যে TCU 1 মানে হচ্ছে উপরেরটা থেকে, আর 2 মানে হচ্ছে নিচেরটার থেকে আমি Q1 পরিমাণ কিনলে আর উপরেরটা থেকে ym পরিমাণ কিনলে একই খরচ, যেহেতু একই লাইনে আছে। ওকে, এটা যদি হয় তাহলে TCU এর y এর জায়গায় শুধু ym বসিয়েছি, আর পরেরটাতে 2 তে y এর জায়গায় Q1 বসিয়েছি। সো এই দুটো দিয়ে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাই, সেটা হচ্ছে Q1 স্কয়ার মাইনাস 30 Q1 প্লাস 100 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণে কি জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2s a। এই সূত্র দিয়ে আমরা পেয়ে যাচ্ছি Q1 এর মান হচ্ছে আইদার 26.818 অথবা 3.82। এখন Q1 টা কত হবে বলো তো? 26.18 হবে নাকি 3.82, কোনটা আমরা নিব? 26.18 স্যার। কেন? ওই ym স্যার তাহলে জোন 1 এ পড়ে যাচ্ছে স্যার। ওয়াই না, জোন 1 এ না, এখনো তো ym Q1 টা অবশ্যই ym এর থেকে বড়। হ্যাঁ, সুতরাং 3.82 এটা হচ্ছে যেহেতু একটা ইউ শেপের, সুতরাং এই সাইডে দুই সাইডে এটার সেম ভ্যালু হবে, কিন্তু তার জন্য অ্যাকসেপ্টেবল হবে 26.18, কারণ হচ্ছে এটা আমরা Q1 পেয়ে গেলাম, কিউ তো আগে ঘোষণা করেছে, সো আমরা বুঝতেই পারতেছি যে সো কিউ ইজ ইন জোন 2 তে। আমরা দেখেছি যে ym পরিমাণ হচ্ছে 10 বের করেছি, Q1 বের করলাম কত, 26.18, এই দুইটা। আর কিউ ঘোষণা করা আছে কয়টাতে, 15 এখানে, সুতরাং অবশ্যই এটা জোন 2 তে পড়বে, জোন 1 এও পড়বে না, জোন 3 তেও পড়বে না, সুতরাং এটা হবে জোন 2 তে। তো জোন 2 তে হলে কি হবে, আমরা জানি জোন 2 এর জন্য y স্টার ইকুয়াল টু কত হচ্ছিল, y স্টার ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 15, সুতরাং আমরা কিনবো কোয়ান্টিটি হবে 15, আর এই কিউ এর মানটা যদি TC2 তে আমরা বসাবো। কেন TC2 তে বসাবো? কারণ আমরা তখন প্রাইস ব্রেক অফার পেয়েছি, তখন টোটাল কস্ট হবে বিটা C2 প্লাস কে বিটা বাই y এর জায়গায় 15টা, h 15/2, এটাতে কত টাকা সেটা প্রতিদিনে এত টাকা খরচ করবে। কেউ কি বুঝতে অসুবিধা আছে এই অঙ্কটা?
সেম অঙ্কটা গতবার বা তার আগের বার তোমাদের আগের ইয়ারে এরকম একটা অঙ্ক এসেছিল বিভিন্ন ইয়ারে, এটা কয়েকটা ইয়ারে আসছে এই প্রাইস ব্রেকের অঙ্কগুলো। তোমরা একটু দেখে নিবা যে প্রাইস ব্রেকের অঙ্কগুলো তোমরা বুঝতেছো কিনা। যদি অসুবিধা হয় আমার সঙ্গে একটু কোয়ারি করতে পারো। তো আজকে আমরা ইনভেন্টরি মডেল শেষ করলাম, অ্যাজ ওয়েল এস আমার অংশগুলো ম্যানেজমেন্টের আমার অংশগুলো শেষ করেছি। এখানে ইনভেন্টরিতে আমি কি পড়ালাম আজকে যদি একটু রেকআপ করি, আমরা প্রথমে পড়ালাম ইনভেন্টরি কাকে বলে, ইনভেন্টরি কি জিনিসগুলো সেটা আমরা পড়িয়েছি, বলি ডেফিনেশন পড়িয়েছি, ওভারস্টক এবং আন্ডারস্টক হলে কি জিনিস হয় সেই জিনিসগুলো আমরা দেখিয়েছিলাম। ক্যারেক্টারিস্টিক্স অফ ইনভেন্টরি মডেল অথবা কি কি ক্যারেক্টারিস্টিক্স ছিল অথবা কি কি ফ্যাক্টর ছিল, তার মধ্যে ইকোনমিক প্যারামিটার ছিল, সেটআপ কস্ট, পারচেজিং কস্ট, সেলিং কস্ট, হোল্ডিং কস্ট, শর্টেজ কস্ট। এগুলো হচ্ছে ইকোনমিক প্যারামিটার, যেগুলো একটা ইনভেন্টরি মডেলকে কোনটা আমরা বেছে নেব কত সংখ্যক নেব সেটা নির্ভর করে। 2 নাম্বার ছিল ডিমান্ড, ডিমান্ড ছিল ডিটারমিনিস্টিক অথবা প্রবাবিলিস্টিক ডিমান্ড। 3 নাম্বার ছিল অর্ডারিং সাইকেল, 4 নাম্বার ডেলিভারি লেগ, 5 নাম্বার স্টক রিপ্লেনিশমেন্ট, 6 নাম্বার টাইম, 7 নাম্বার নাম্বার অফ সাপ্লাই একিলন্স, 8 নাম্বার ছিল নাম্বার অফ আইটেমস। এগুলো হচ্ছে টোটাল প্যারামিটার, কি কি ফ্যাক্টর বা প্যারামিটার ক্যারেক্টারিস্টিক অথবা প্যারামিটার ছিল একটা ইনভেন্টরি মডেল বেছে নেওয়া বা ইনভেন্টরি সাইজ বেছে নেওয়ার। তারপরে আমরা বিভিন্ন মডেলগুলো দেখেছিলাম, যে অনেকগুলো মডেলে আমরা নাম করেছি, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক মডেল, একটা হচ্ছে প্রবাবিলিস্টিক মডেল। সেই মডেলগুলোর মধ্যে ডিটারমিনিস্টিক মডেলের মধ্যে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল আর একটা হচ্ছে সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেল উইথ প্রাইস ব্রেক, এই দুটো আমরা পড়িয়েছি। সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলের একটা আমরা ইকুয়েশন ডেরিভেশন করেছি, যে এটাকে আমরা বলেছিলাম উইলসনস ইকোনমিক লয়েড সাইজ, উইলসনস ইকোনমিক লট সাইজ। এটা কিভাবে বের করে ওয়াই স্টার ইকুয়াল টু বা ওয়াই স্টার ইকুয়াল টু রুট ওভার কে বিটা বাই এইচ, এই ইকুয়েশনটা আমরা কিভাবে ডেরাইভ করেছিলাম সেটা দেখিয়েছি। তারপরে এটার অঙ্ক করেছিলাম, সিঙ্গেল আইটেম স্ট্যাটিক মডেলের অঙ্ক। আর আজকে আমরা করলাম যে প্রাইস ব্রেক কাকে বলে, প্রাইস ব্রেক অফার কি জিনিস, প্রাইস ব্রেক হলে আমরা কিভাবে ডিসিশন নিব যে আমরা কোনটা কিনবো। এই কোশ্চেনটা একবার গতবার বা তার আগের বার আসলে, হাউ ডু ইউ ডিসাইড দ্য অর্ডার কোয়ান্টিটি হোয়েন এ প্রাইস ব্রেক ইজ অফার্ড। এটা করতে গেলে কি হবে, যে আমরা কিভাবে অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করব যখন প্রাইস ব্রেক আমরা পাবো। সেটার জন্য এখান থেকে শুরু করতে হবে। লেট কস্ট C1 ইকুয়াল কত এবং কস্ট C2 ফর এটা, এবং কিউ ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু কি যে সেটা দিতে হবে। এই ফিগারটা ড্র করে বা টোটাল কস্টের ইউনিটটা গ্রাফ ড্র করে তখন আমরা এটাই করব, টোটাল কস্টের ইকুয়েশনটা আমরা ড্র করব। তারপরে আমাদের যে জিনিসটা হবে যে এই জিনিসটা ড্র করে জোন 1, জোন 2 এবং জোন 3 তে পড়লে কি হবে সেই জিনিসটা একটু জাস্ট দিয়ে দিলেই এটা হয়ে যাবে। জোন 1 এ পড়লে কি হবে, জোন 2 তে পড়লে কি হবে, আর জোন 3 তে। আমি এই যে তিনটা গ্রাফ করে তোমাদের দেখেছিলাম সেই তিনটা গ্রাফ তোমরা করবা। শুরু হয়েছে তো, তার মানে হচ্ছে বঙ্গবন্ধু হল থেকে কাউন্টার পোস্ট আসা শুরু হয়েছে। এটা ড্র করবা, আর এই যে এখানে Ads যে নিয়ে জিনিসটা কত একটা চলছে? Yes. শেষ, আর ক্লাস করা হবে না, ক্লাস শেষই আমরা।